তো দেখেন আমরা গত ক্লাসে হচ্ছে ভেক্টর বীজগণিত নিয়ে আলোচনা করছিলাম। তো ভেক্টর বীজগণিতের পরে আমরা হচ্ছে আপনাদেরকে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন অর্থাৎ আপনাদের যে 14 নম্বর অধ্যায়, কারণ ভেক্টর থেকে পরীক্ষায় আমাদের কোশ্চেন থাকে, এই জন্য আমি এই তিনটা চ্যাপ্টারকে খুব গুরুত্ব দিচ্ছি। আপনাদের প্রশ্নের মধ্যে কিন্তু ভাগ থাকে স্যার, হ্যাঁ। যেমন আপনাদের ডিফারেন্সিয়েশন, এইখান থেকে কোশ্চেন থাকবেই। ইন্টিগ্রেশন মানে পার্ট পার্ট ওয়ে থেকে কোশ্চেন আসে। ডিফারেন্সিয়েশন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন থেকে মনে হয় একটা কোশ্চেন থাকে বা দুইটাও থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার ভেক্টরের যে পার্টটা বলতেছে, ভেক্টর পার্ট থেকে তো সংক্ষিপ্ত দুইটা, রচনামূলক একটা বা দুইটা থাকতে পারে, ঠিক আছে। তো সেই জন্য আমরা ভেক্টরের যে তিনটা অধ্যায় আছে আমাদের, 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর। তো গত ক্লাসে তো আমরা 13 নম্বর অধ্যায়টা কমপ্লিট করে ফেলছি, ভেক্টর বীজগণিত আমাদের কমপ্লিট। তো আজকে আমরা কি করব, এই যে এই দুইটা অধ্যায় কমপ্লিট করব ইনশাআল্লাহ। যখন আমাদের এই দুইটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব, আপনাদেরকে অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্স 2 এর উপরে একটা শর্ট সুপার সাজেশন প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। এবং গত ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে এই স্কেলার গুণনের উপরে এবং ভেক্টর গুণনের উপরে আমি কয়েকটা অঙ্ক বলে দিয়েছিলাম। যেমন আপনাদেরকে আমি গত ক্লাসে এই কথা বলেছিলাম যে আমাদের স্কেলার গুণন থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রিপারেশন নিতে হবে, কারণ আমাদের স্কেলার গুণন থেকে সংক্ষিপ্তর বাইরে কোনো কোশ্চেন আসে না। স্কেলার গুণন থেকে একটা সংক্ষিপ্ত থাকে, আর ভেক্টর গুণন থেকে আমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে স্যার রচনামূলক প্রশ্ন, ঠিক আছে। তো এই জন্যই আমরা এই অধ্যায়টা পড়বো হচ্ছে সংক্ষিপ্তের জন্য, আর এই অধ্যায়টা পড়বো রচনামূলকের জন্য। গত ক্লাসে কিন্তু আমরা এখান থেকে দুইটা সংক্ষিপ্ত দিয়েছিলাম আর এখান থেকে দুইটা রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম। তো ফার্স্ট অফ অল আমি এই দুইটা অধ্যায় আলোচনা করে তারপর আমরা আমাদের সাজেশন ভিত্তিক আলোচনাটা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলুন স্যার আমরা প্রথমত একটু স্কেলার গুণন নিয়ে কথা বলি। আমি একটু বেসিকটা বলার চেষ্টা করি, কারণ বেসিক না বললে, আপনি যদি বেসিকটা না বোঝেন পরবর্তীতে অঙ্ক পারবেন না। তাহলে চলেন স্যার আমরা স্কেলার গুণনটা নিয়ে একটু প্রথমত কথা বলি। আমি দুইটাকে একটু পাশাপাশি আলোচনা করার চেষ্টা করি। দেখেন, মনে করেন সাপোজ এইখানে এ একটা ভেক্টর রাশি, এ ভেক্টরটা এই দিকে কাজ করতেছে, হ্যাঁ। এ ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এবং বি ভেক্টরটা এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে। এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? থিটা। মানে দুইটা ভেক্টর পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল আছে। তাহলে যখন দুইটা ভেক্টর পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল থাকবে, তখন তাদের মধ্যে এই স্কেলার গুণন বলেন কিংবা ডট গুণন বলেন, তাহলে স্কেলার গুণনের সূত্র অনুযায়ী আপনি লিখতে পারেন এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এখানে এই যে এ বলতে বোঝানো হয়েছে, এই যে এ ভেক্টরটা ছিল না, এই এ ভেক্টরের পরম মান, হ্যাঁ, এই এ ভেক্টরের পরম মান। আর এই যে বি বলতে বোঝানো হয়েছে এই বি ভেক্টরের পরম মান। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এই হচ্ছে মূলত বিষয়টা। তাহলে দেখেন, এখন আমি বলি যে এটাকে ডট গুণন বলা হয়, কারণ আপনি দুইটা ভেক্টর মাঝখানে ডট গুণন দেন। এবং এটাকে স্কেলার গুণন কেন বলা হয়, তার পিছনে মেইন রিজনটা হচ্ছে এখানে আপনি যে দুইটা ভেক্টর রাশিকে গুণ করতেছেন না স্যার, দুইটা ভেক্টর রাশিকে গুণ করার কারণে যে গুণফলটা পাবেন আপনি, সেই গুণফলটা হবে একটা স্কেলার রাশি। তাহলে যেহেতু এই গুণনটার মাধ্যমে একটা স্কেলার রাশি উৎপন্ন হয়, সেজন্য আমরা এই গুণনটাকে স্কেলার গুণন বলি। মূলত স্কেলার গুণনের সূত্র হচ্ছে স্যার এইটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্কেলার গুণনের সূত্র। দুইটা ভেক্টর যদি থিটা কোণে ক্রিয়াশীল থাকে, তাহলে আপনি এই সূত্রের সাহায্যে দুইটা ভেক্টরের স্কেলার গুণফল অথবা ডট গুণফল বের করতে পারবেন। সেজন্য আপনার কি কি জিনিস প্রয়োজন হবে? সেজন্য প্রয়োজন হবে দুইটা ভেক্টর অবভিয়াসলি, এবং তাদের মধ্যবর্তী যদি কোণটা আপনি জানেন, এবং ওই দুইটা ভেক্টর থেকে আপনাকে প্রথমত ওই দুইটা ভেক্টরের পরম মান কিন্তু বের করা লাগবে। কি বের করা লাগবে স্যার? পরম মান বা মান আপনাকে প্রথমত বের করতে হবে। এই হচ্ছে আমাদের স্কেলার গুণন। এখন আসেন আমরা ভেক্টর গুণ নিয়ে আলোচনা করি। তাহলে বুঝতেই পারতেছেন, যেহেতু এটা স্কেলার রাশি প্রডিউস করে সেজন্য এটা নাম দিয়েছি স্কেলার গুণন। আর এটা যেহেতু একটা ভেক্টর রাশি প্রডিউস করে, সেজন্য এটাকে আমরা ভেক্টর গুণন বলি। এই ভেক্টর গুণের আরেকটা নাম আছে যেটাকে আমরা ক্রস গুণন বলি। এই স্কেলার গুণনকে বলা হয় ডট গুণন বলা যায় এটাকে। আর এই ভেক্টর গুণনের আরেকটা নাম আছে ক্রস গুণন। ওকে, তাহলে দেখেন সিম্পলি এখানে যদি এরকম হইতো যে এই যে মনে করেন দুইটা ভেক্টর, এ একটা ভেক্টর রাশি এবং আমাদের বি হচ্ছে আরেকটা ভেক্টর রাশি, তারা পরস্পর এখানে থিটা কোণে ক্রিয়াশীল। হুম, এখন আমি যদি এই দুইটা ভেক্টরের মধ্যে কি করি, ভেক্টর গুণন করি বা ক্রস গুণন করি, তাহলে দেখেন আমরা কি লিখবো, এ ভেক্টর ক্রস
বি ভেক্টর, অর্থাৎ এ ক্রস বি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। এখন দেখেন, এখন বিষয়টা একটু খেয়াল করেন আপনারা এই জায়গায়, সেটা হচ্ছে এখন সেখানে আপনাদেরকে একটু বলি, এখানে আসলে এ বি না লিখে যদি আমরা এ ক্রস বি লিখি, এ ক্রস বি এর পরম মান লিখি, তাহলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা যাই হোক, আমি এইভাবে লিখলাম শর্টকাটে বোঝানোর জন্য। তো এখন এই যে আমরা এ ক্রস বি যে এখানে লিখলাম স্যার, তো আমরা জানি এই ক্রস গুণফল বা ভেক্টর গুণফলের ফলে আমরা এই ভেক্টর গুণনের মাধ্যমে যে গুণফলটা পাই, সেই গুণফলটা কি হয় স্যার, একটা ভেক্টর রাশি হয়ে থাকে। তাহলে ভেক্টর রাশি হলে তার অবশ্যই একটা মান থাকবে, একটা দিক থাকবে, তার দিকটাকে আপনাকে প্রকাশ করতে হবে। সেই জন্য এটার দিক প্রকাশ করার জন্য আমরা এখানে কিন্তু কি ব্যবহার করি স্যার, একটা একক ভেক্টর ব্যবহার করি ইডা দ্বারা। হ্যাঁ, এই যে একটা একক ভেক্টর প্রকাশ করি। তো মূলত এই ইডাটা হচ্ছে, এই যে আপনি ভেক্টর গুণন করতেছেন বা ক্রস গুণন করতেছেন, এই ক্রস গুণনের ফলে যে ভেক্টর রাশিটা প্রডিউস হবে, সেই ভেক্টর রাশির দিকটা মূলত এই একক ভেক্টর প্রকাশ করবে। ঠিক আছে, এখন এই দিকটা, এই একক ভেক্টরের দিকটা কোন দিকে হয় দেখেন, এই একক ভেক্টরের দিকটা হবে এখান থেকে লম্ব বরাবর। এখন এখানে যদি শুধু লম্ব বরাবর বলি তাহলে কথাটা পুরোপুরি ভুল হবে, পুরোপুরি সঠিক হবে না। এটার পিছনে আরেকটা কারণ আছে, দেখেন। তো এই যে দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল করার ফলে আমরা যেটা পাইলাম বা গুণফল যেটা পাইলাম, সেটা তো একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি বিধায় এটার একটা দিক থাকতে হবে না? সেই দিকটাই প্রকাশ করে কিন্তু আমাদের এই যে একক ভেক্টরটা, ইরা হচ্ছে আমাদের এই একক ভেক্টরটা প্রকাশ করে, দিক প্রকাশ করে। এখন এই দিকটা আপনি কিভাবে বের করতে পারেন? একটা ডানহাতি স্ক্রু এর সাহায্যে এই ভেক্টর রাশির দিকটা প্রকাশ করা যায় বা গুণফলের দিকটা প্রকাশ করা যায়। কিভাবে? আপনি মনে করেন একটা স্ক্রু বা নাট, ওয়াশার আমরা বলি না, সেই ওয়াশারটাকে যদি এইভাবে ঘুরান, এভাবে যদি ঘুরান, তাহলে কোন দিকে যাবে? নিচের দিকে। আর উল্টা দিক ঘুরাইলে উপরের দিকে উঠবে না? তাহলে ওই যে উল্টা দিক যখন আপনি ঘোরাচ্ছেন, অর্থাৎ দেখেন আমি কোনভাবে ঘোরাচ্ছি, যখন উল্টা দিকে আপনি স্ক্রুটাকে ঘোরাবেন তখন স্ক্রুটা কিন্তু উপরের দিকে উঠবে। যখন আপনি উল্টা দিকে ঘোরাচ্ছেন তখন হচ্ছে ভেক্টর রাশিটা কোন দিকে উঠবে বলেন তো? তখন সেটার গুণফলটা উপরের দিক নির্দেশ করবে। কোন দিক নির্দেশ করবে স্যার? এই যে উপরের দিক নির্দেশ করবে, কারণ তখন স্ক্রুটা উপরের দিকে উঠে পড়বে। আর যখন আপনি হচ্ছে সেটাকে এই এই বরাবর ঘোরাচ্ছেন, ঠিক আছে, ডান দিকে, তখন কিন্তু সেটা নিচের দিকে যাবে। তাহলে আপনি যদি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে যান তখন দিকটা হবে উপরের দিকে। আর যদি আপনি আর যদি আপনি আর যদি আপনি বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে যেতেন, ঠিক আছে, সাপোজ আপনি যদি এভাবে বলতেন, ধরেন এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, যদি আমরা বি থেকে এর দিকে আসি তখন কিন্তু ডিরেকশনটা হবে তার নিচের দিকে, কেননা তখন স্ক্রুটার কারণে কোন দিকে যাবে? স্ক্রুটা নিচের দিকে, তাই না? মানে আপনি যখন এই দিকে ঘোরাচ্ছেন তখন ভেক্টরটা নিচের দিকে যাচ্ছে, আর যখন উল্টাভাবে ঘোরাচ্ছেন তখন কিন্তু স্ক্রুটার ডিরেকশন কোন দিকে যাবে? উপরের দিকে উঠে পড়বে, সেজন্য হচ্ছে উপর দিকে। তাহলে এটা আমরা বের করতে পারি, দিকটা বের করতে পারি একটা ডান হাতের যে স্ক্রু আছে সেই স্ক্রু এর সাহায্যে আপনি এই একক ভেক্টরের দিকটা বের করতে পারবেন। তাহলে মোটামুটি ভাবে আমাদের হচ্ছে ভেক্টর গুণন, মোটামুটি ভাবে আমাদের ভেক্টর গুণন এবং স্কেলার গুণন কিন্তু বের করা কমপ্লিট। এখন আমরা সরাসরি এখান থেকে ম্যাথ করতে পারি, তাই না? এখন এখানে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের এখান থেকে আরো কিছু বিষয় জানতে হবে। অতি সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য কিছু বিষয় একটু জানি চলেন। যেমন ধরেন আমরা জানি যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর কিছু কি আছে স্যার? আয়ত একক ভেক্টর কাজ করে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কিছু আয়ত একক ভেক্টর আমাদের কাজ করে। তাহলে এটা যদি এক্স অক্ষ বরাবর হয়, এক্স অক্ষ বরাবর আমাদের আয়ত একক ভেক্টরটা কাজ করে হচ্ছে আই, এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের আয়ত একক ভেক্টর কাজ করে হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর আমাদের আয়ত একক ভেক্টর কাজ করে হচ্ছে কে। তাহলে আমরা যদি এই আয়ত একক ভেক্টর গুলোর গুণফল না জানি স্যার, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে একটা অতি সংক্ষিপ্ত মিস হয়ে যাবে, কেননা এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে, এটা 100% শিওর। ঠিক আছে, দেখেন, তো আপনার পরীক্ষার মধ্যে আসতে পারে এরকম যে আই ডট জে, আই ডট জে সমান কত, অথবা জে ডট কে সমান সমান কত, এরকম বলতে পারে। হ্যাঁ, জে ডট কে এরকম সমান কত, এটা বলতে পারে আপনাকে। কথা বুঝতে পারছেন? অথবা আপনার কে ডট আই বা আই ডট কে এরকম আপনাকে কিন্তু বলতে পারে যে এটা সমান কত। এটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে। তাহলে দেখেন দুইটা আয়তাকার ভেক্টরের
যেহেতু মাঝখানে ডট দেওয়া আছে তার মানে বুঝতে হবে এটা ডট গুণফল বা স্কেলার গুণফল আমাদের এখানে করতে হবে, স্কেলার গুণ করতে হবে। তাহলে স্কেলার গুণন যদি করতে চাই, আমাদের স্কেলার গুণের সূত্রটা তো স্যার এই জায়গায় লেখা আছে নাকি? আপনি এই অনুযায়ী জাস্ট এখানে সূত্রটা অ্যাপ্লাই করেন, জাস্ট এই জায়গায় সূত্রটা কি করেন স্যার, অ্যাপ্লাই করেন। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমি সূত্র অনুযায়ী যেটা বলছিলাম কি হয়, এ ডট বি মানে দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণফল, অর্থাৎ এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তার মানে হচ্ছে এখানে এই এ বলতে বোঝানো হয়েছে এ ভেক্টরের মান, বি বলতে বোঝানো হয়েছে বি ভেক্টরের মান, তাই তো? তাহলে আপনাকে কি করতে হবে এখানে, এই যে আই ভেক্টর যেটা, এটা তো আই তো একক ভেক্টর, তার মানে এই ভেক্টরটার মান কিন্তু হচ্ছে এক। এই যে এখানে আপনি যেগুলো দেখতেছেন আই জে কে, এরা তো হচ্ছে আই তে একক ভেক্টর, মানে এরা একক ভেক্টর, তার মানে এর মান হচ্ছে কত, এক, তাই না? তাহলে আই এর মান হচ্ছে এক, এই জে এর মানও কত স্যার, এক। তারপর হচ্ছে cos থিটা। আপনি একটু খেয়াল করে দেখেন স্যার, আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে আই ভেক্টরটা, আই একক ভেক্টর এবং হচ্ছে জে একক ভেক্টর, এদের মধ্যবর্তী কোণের মানটা কত, 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণের মান কত বলেন তো স্যার, 90 না? তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত, 90, এখানে বসান। থিটার মান কত, 90 ডিগ্রি, যে বসাইলাম। তাহলে কত হচ্ছে, 1। তাহলে দেখেন এক আর এক গুণ করেন, এক, আর cos 90 এর মান কত স্যার, শূন্য। তাহলে এই যে টোটালটার মান কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। টোটালটার মান কত হয়ে যাবে স্যার, শূন্য। তার মানে আই ডট জে, এটার মান কত পাইলাম স্যার, শূন্য পাইলাম। ওকে, আবার আমি যদি আপনাদেরকে বলি ঠিক সেম ভাবে, একই ভাবে আপনি যদি জে ডট কে বের করেন অথবা কে ডট আই বের করেন, এদের প্রত্যেকটারই মান কি হবে, এদের প্রত্যেকটার মানই হয়ে যাবে স্যার শূন্য। ঠিক আছে? বাট সেম জিনিসগুলো যদি গুণ করেন, মানে আই ডট আই অথবা জে ডট জে অথবা কে ডট কে, এদের প্রত্যেকেরই মান হচ্ছে এক, এদের প্রত্যেকেরই মান কত হবে, ওয়ান হবে। অর্থাৎ এদের প্রত্যেকটারই স্কেলার গুণনের মান হচ্ছে ওয়ান। তাহলে এই বিষয়টা থেকে আপনাদের পরীক্ষার মধ্যে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে? একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই থাকবে। দেখেন রিয়াদ একটা কোশ্চেন করছে যে স্যার জে ডট আই, নরমালি আমরা এখানে বলছিলাম কিন্তু যে আই ডট জে, আই ডট জে এটা সমান কত। তো নরমালি দেখেন আপনি যদি সিম্পলি একটা কথা বোঝেন, এ ডট বি সমান কিন্তু এ বি কস থিটা, তাই তো? এ বি কস থিটা। আচ্ছা, এখন আমরা ধরেন এখানে যদি এটা যেহেতু স্কেলার গুণন, হ্যাঁ, তো স্কেলার গুণন কিন্তু বীজগণিতের যে বিনিময় সূত্রটা আছে সেটা মেনে চলে। মানে আপনি এটাকে যেমন এ ডট বি লিখছেন, সেম ভাবে বি ডট এ লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে? সেম ভাবে আপনি দিয়ে লিখতেন বি ডট এ, তাহলে কি হতো স্যার, ভি এ কস থিটা, মানে আপনার মতো করে লিখলাম, উল্টা করে লিখলাম, সমস্যা নেই। আপনি দেখেন আমি দুইটা দ্বারাই প্রুফ করে দিচ্ছি। যেমন ধরেন আমরা যদি জে ডট আই লিখি, জে ডট আই, তাহলে দেখেন জে এর মান কত, ওয়ান, আই এর মান কত, ওয়ান, এবং এই জে এবং আই এদের মধ্যবর্তী কোণটা কত, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে কোনটা দেখেন, তাহলে এখানে কি লিখবেন, cos 90, এখানে কি লিখবেন আপনি স্যার, cos 90 ডিগ্রি লিখবেন, তাই না? তাহলে cos 90 এর মান কত স্যার, cos 90 এর মান হচ্ছে শূন্য। তাহলে cos 90 এর মান শূন্য বিদে সবটুকুর মান কত হবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ডট গুণফলের ক্ষেত্রে, এটা হচ্ছে কি ডট গুণফলের ক্ষেত্রে। বাট আপনি যদি ভেক্টর গুণের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে কিন্তু এটা হবে না, তাহলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তো আগে আমরা স্কেলার গুণনটা ভালো করে বুঝি, তারপরে না হয় আমরা ভেক্টর গুণনটা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই টপিকটা আশা করি কমপ্লিট। এখন আমরা হচ্ছে ইয়াতে চলে যাই, ওই লম্ব বিক্ষেপে চলে যাই। আচ্ছা, আরেকটা কথা বলি এখানে, আরেকটা কথা বলা আমাদের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর, আপনাদেরকে একটু একটা কথা বলি, লম্ব হওয়ার শর্ত। দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। দেখেন দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত। তো দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি, তা আমরা একটু আগে দেখতে পেলাম। দেখেন তো এই মনে করেন এ একটা হচ্ছে ভেক্টর আর এই দিকে হচ্ছে বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, আমাদের 90 ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে এ ডট বি সমান এ বি cos 90 ডিগ্রি, এই যে বসাইলাম। এখন বলেন cos 90 এর মানটা কত,
শূন্য। তাহলে cos 90 এর মান যদি শূন্য হয়, আপনি শূন্যের সাথে যাই গুণ করবেন টোটালটাই কি হবে স্যার? শূন্য হয়ে যাবে। তার মানে এইটাই হচ্ছে লম্ব হওয়ার শর্ত। তাহলে লম্ব হওয়ার কন্ডিশন কোনটা স্যার? এই যেটা। তাহলে আপনাদের এখান থেকেই, এই সূত্রটা থেকেই পরীক্ষার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। দুইটা ভেক্টর দেওয়া থাকবে, বলবে ওর এর মান কত হইলে দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। তাহলে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে দুইটা ভেক্টরের মধ্যে যখনই দেখবেন কোথাও লেখা আছে কি লম্ব হওয়ার শর্ত, যখন দেখবেন কোথাও কি লেখা আছে লম্ব হওয়ার শর্ত, তখনই আপনারা হচ্ছে এই যে এই গুণনটা করবেন। কি গুণন করবেন স্যার? স্কেলার গুণন করবেন। ঠিক আছে, স্কেলার গুণন করবেন, এই যে স্কেলার গুণন করবেন হওয়ার শর্ত। আর যদি বলে সমান্তরাল হওয়ার শর্ত, এটা বলে দেই, যদি সমান্তরাল হওয়ার শর্ত বলে, সমান্তরাল হওয়ার শর্ত বললে আপনাকে কি করতে হবে? ভেক্টর গুণন করতে হবে। ঠিক আছে, কারণ সমান্তরালের ক্ষেত্রে ভেক্টর গুণফলের মান শূন্য চলে আসে, ভেক্টর গুণফলের মান শূন্য চলে আসে, সেই জন্য। তাহলে লম্ব বললেই আমরা কি করব? স্কেলার গুণন করব। আর যদি বলে সমান্তরাল, তাহলে আমরা ভেক্টর গুণন করব। কারণ সমান্তরাল হলে তো থিটার মান 0 আর sin 0 এর মান 0, সেই জন্য টোটালটাই 0 হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ভেক্টর গুণের মান কত হয়? 0 হয়, অর্থাৎ a ক্রস b ইজ ইকুয়াল টু আপনি 0 পান। তাহলে এটা হচ্ছে সমান্তরাল বললেই আপনি দুইটা ভেক্টরের মধ্যে কি করবেন স্যার? ক্রস গুণন করবেন। আর লম্বের কথা বললেই আপনি দুইটা ভেক্টরের মধ্যে কি করেন বলেন তো স্যার? ডট গুণন করবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। আরেকটা জিনিস কি বুঝবো আমরা? লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ। সাপোজ মনে করেন আমাদের যেটা বলতেছিলাম যে এ ভেক্টরটা, এটা মনে করেন বি ভেক্টর। সুন্দর হয় নাই? এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এখন আমি এখান থেকে একটা লম্ব টানলাম, হ্যাঁ, আমি এই যে এখান থেকে একটা লম্ব টানলাম, এখান থেকে কি টানলাম? একটা লম্ব টানলাম। তাহলে এই যে বি ভেক্টরটা দেখতেছেন না, এই বি ভেক্টরের লম্ব বিক্ষেপ দেখেন, আমি বোঝাচ্ছি এখানে ভালো করে। এই যে বি ভেক্টরটা আছে না, এই বি ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে স্যার এই যে এইটুকু। ঠিক আছে, এই যে এইটুকু হচ্ছে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। মানে আপনি যদি এখানে একটা জিনিস চিন্তা করতে পারেন, যে মনে করেন এটা একটা বাহু দেওয়া আছে, আপনি উপর থেকে এটা কি মারতেছেন? লাইট মারতেছেন। তাহলে এই বাহুটার ছায়া যতটুকু অংশ ধরে বিরাজ করবে সেটাই তার লম্ব বিক্ষেপ, এইভাবে চিন্তা করতে পারেন। অথবা আপনি যদি এখানে কজের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করেন, তাহলে পেতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি বলি এখানে cos থিটার সূত্র অ্যাপ্লাই করি। ঠিক আছে, কজের সূত্র cos থিটা সমান কি জানি স্যার আমরা? বলেন তো। ভূমি বাই অত্রিভুজ। মনে করেন এই বাহুটার মান হচ্ছে, আচ্ছা বাহুর এটার মান হচ্ছে, ধরেন এটা ধরলাম আমরা এ বি সি, এরকম চিন্তা করি। তাহলে একটু দেখেন তো স্যার, যদি আমি বলি cos থিটা, cos থিটা সমান কি? ভূমি বাই অত্রিভুজ, ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমিটা এখানে কি বলেন তো? এ ভেক্টর। আর অত্রিভুজটা কত স্যার? বি ভেক্টর, তাই না? আচ্ছা আচ্ছা, বি ভেক্টর না লিখে শুধু বি লিখি, মান লিখতেছি এখানে, হ্যাঁ, তত কিছু আমি যাচ্ছি না। তাহলে এখানে দেখেন তো আমাদের কি কি চলে আসে? a is equal to b cos theta। এই যে আমাদের এই যে দেখেন এখানে কি পাচ্ছেন আপনি? a is equal to b cos theta। তাহলে এখানে কি আসলো মূলত? আসলোটা কি? এই যে আমাদের b cos theta আসছে, কি সমান আসছে? এর সমান। তার মানে এর সমান বলতে কি? যে বলতে যদি এইটুক চিন্তা করেন, অর্থাৎ এই যে এইটুক বাহু যদি চিন্তা করেন আপনি, অর্থাৎ এ বলতে তো এই টোটালটা চিন্তা করতেছি, তো টোটালটা না ধরে আমি জাস্ট এইটুকু ধরলাম, মনে করেন যে এইটুকু ধরলাম, এইটুকু এবি ধরলাম, এখানে এবি লিখি, তাহলে সবচেয়ে বেটার হয় আপনাদের বুঝতে। ধরেন এখানে আমরা এবি বাহু লিখলাম, এই যে ভূমি লিখলাম, এবি বাহু, হ্যাঁ। তাহলে এই দেখেন আমরা এবি বাহু লিখলাম জাস্ট। ঠিক আছে, তাহলে এই যে দেখেন আপনি এবি সমান কি পাইছেন? এই এবি সমানই কিন্তু পাইছেন বি cos থিটা। তাহলে এই যে যে ভেক্টরটা ছিল, এই ভেক্টরটার লম্ব বিক্ষেপ কিন্তু হচ্ছে আমাদের এই যে এইটুকু এবি টুকু, অর্থাৎ এটা হচ্ছে কত? বি cos থিটা। তার মানে যে বি cos থিটা এটা দ্বারা কি প্রকাশ করে? বি এর লম্ব বিক্ষেপ। এটা দ্বারা কি প্রকাশ করে বলেন তো স্যার? এটা দ্বারা প্রকাশ করে
বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। ঠিক একই ভাবে যদি আমি বলি এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কত, তাহলে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ হবে a cos থিটা। আমি কি বুঝাইতে পারলাম? কজের সূত্র অনুযায়ী জাস্ট কজের সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করবেন একটা ত্রিভুজের ক্ষেত্রে। এখান থেকে একটা লম্ব টানলেন, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হইলো। তো সমকোণী ত্রিভুজ হইলে এটা যদি আমাদের কি হয় অত্রিভুজ, এটা যদি ভূমি, এটা যদি লম্ব হয়ে থাকে, তাহলে অত্রিভুজের সূত্রটা কি? ভূমি বাই অত্রিভুজ, ঠিক না? ভূমি বাই কি? অত্রিভুজ। তাহলে এই সম্পূর্ণ অংশটার ছায়া কোন জায়গায় পড়বে? এই অংশটার মধ্যে পড়বে। সুতরাং এই অংশটাই হচ্ছে এটুকুর ছায়া অথবা লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কি বলতে পারি যে cos θ = ab ডিভাইডেড বাই b ভেক্টর। সো সেখান থেকে আপনি কি পাচ্ছেন? ab = b cos θ। তাহলে b cos θ টাই হচ্ছে b এর লম্ব বিক্ষেপ। ঠিক আছে, এবং এটা কতটুকু? এইটুকু। ঠিক সেম ভাবে যদি এখানে a ভেক্টর হইতো, তাহলে তার লম্ব বিক্ষেপ কি হইতো? a cos θ। তাহলে এটা তো আশা করি বুঝতে পারছেন নাকি? এখন এই লম্ব বিক্ষেপ বের করার সূত্রগুলো চলেন একটু বের করে আসি। আপাতত কি এইটুকু বুঝছেন যে a এর লম্ব বিক্ষেপ মানে যার লম্ব বিক্ষেপ তারই cos হয়। ঠিক আছে, a এর লম্ব অভিক্ষেপ কি স্যার? a cos θ। তাহলে a ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে কত? a cos θ, আর b ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে b cos θ। এইটুক যদি বুঝে থাকেন, চলেন কয়েকটা সূত্র বানাই। হ্যাঁ, সূত্রগুলো দেখেন। আমরা একটু আগে হচ্ছে কি পাইছিলাম? a ডট b সমান সমান ab cos θ, তাই না? এটা পাইছিলাম না? এখন দেখেন স্যার, এখান থেকে আমি যদি একটু বের করার চেষ্টা করি, সাপোজ মনে করেন আমি একটু এটাকে সাইড চেঞ্জ করে লিখতেছি, ab cos θ সমান হচ্ছে a ডট b। তাহলে এখান থেকে দেখেন আমরা চাইলে এই b cos θ টা এই পাশে রাখলাম, তাহলে b cos θ সমান কি আসবে? a ডট b ডিভাইডেড বাই a, তাই না? তাহলে এই যে দেখেন এই b cos θ মানে কি বলেন তো স্যার? b cos θ মানেই হচ্ছে b এর লম্ব বিক্ষেপ। তাহলে স্যার b এর লম্ব বিক্ষেপ বের করার সূত্রটা হচ্ছে, b এর লম্ব বিক্ষেপ বের করার সূত্র হচ্ছে এই যে এইটুকু স্যার। তাহলে বি এর লম্ব বিক্ষেপ বের করার সূত্র আমরা দেখতে পেলাম। বি এর এই যে বি cos θ মানেই তো আমি আগে বলে দিয়েছিলাম বি cos θ মানে হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ। তাহলে বি এর লম্ব বিক্ষেপ, যখনই আমাদের বি এর লম্ব বিক্ষেপ বলবে তখন আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে বের করে ফেলবো, a ডট বি ডিভাইডেড বাই a। ঠিক আছে, এখন সেম ভাবে যদি আমাদের এর লম্ব বিক্ষেপের কথা বলতো, কারণ আমাদের a cos θ বের করতে হইতো, তাহলে a cos θ বের করার সূত্রটা কি সেটা আমরা বের করে ফেলি চলেন। তাহলে a এর লম্ব বিক্ষেপ বের করার সূত্রটা হচ্ছে, দেখেন এখান থেকে বের করি, এই লাইনটা একটু আবার লিখেন, a ab cos θ সমান হচ্ছে a ডট b। ঠিক আছে, একটু এখন আমরা বিটাকে এই পাশে পাঠাই দিব। যদি বিটাকে আপনি এই পাশে পাঠান তাহলে এখানে শুধু থাকবে a cos θ সমান সমান a ডট b ডিভাইডেড বাই b। এরকম হবে না স্যার? তাহলে এই যে a cos θ এটাই তো হচ্ছে এর লম্ব বিক্ষেপ। তাহলে এটা সমান কত? এই যে এটা, তাহলে এর লম্ব বিক্ষেপ বের করার সূত্র হচ্ছে, দেখেন কত? a ডট b ডিভাইডেড বাই b। এই তো স্যার। তাহলে এই যে দুইটা সূত্র বললাম স্যার, এই দুইটা সূত্র একটু মাথায় রাখেন, কারণ অঙ্ক করার জন্য এটা স্যার অনেক বেশি কাজে লাগবে। এই অধ্যায়ের দুইটা সূত্র পড়লেই শেষ, তিনটা, এই যে দুইটা। আর আগে কি বলছিলাম? আগে বলছিলাম লম্ব হওয়ার শর্ত মানেই ডট গুণফল শূন্য। তাহলে এই যে স্যার এই সূত্রগুলা, এই সূত্র একটা শিখে ফেলেন, দ্যাটস এনাফ। এই সূত্রগুলো অর্থাৎ এই বক্সটা মনে রাখেন, এই বক্সটা মনে রাখেন, তাহলে আপনার এই অধ্যায় শেষ। এতক্ষণ যাবত এত কষ্ট করে এই সূত্রগুলো বোঝাচ্ছে এই কারণেই, কারণ এই সূত্রগুলো থেকে অঙ্ক আসবে। আপনাদের এই অধ্যায় থেকে হয়তো বা এই সূত্রের উপর অঙ্ক থাকবে, নয়তো বা এই সূত্রের উপর অঙ্ক থাকবে, এটা 100% গ্যারান্টি, এবং এটা সংক্ষিপ্ততে আসবে। যে এ এর কোন মানের জন্য এ এর কোন মানের জন্য কোন মানের জন্য ai মাইনাস 3aj
প্লাস 2k এবং বি ভেক্টরটা হচ্ছে ai প্লাস জে প্লাস কে, পরস্পর লম্ব হবে। দেখো ঠিক আছে। ওকে, পরস্পর লম্ব হবে, এরকম একটা কথা আমাদের, বা এরকম একটা ম্যাথ আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, এরকম একটা ম্যাথ আমি গত ক্লাসে বলেছিলাম, তাই না? এখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার যে শর্তটা ছিল, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার যে শর্তটা ছিল, সেই লম্ব হওয়ার শর্তের মধ্যে তো আপনাদেরকে বলেছিলাম আমি, কি শর্তটা ছিল? লম্ব হওয়ার শর্ত মানেই দুইটা ভেক্টরের ডট গুণফল কি হবে? শূন্য হবে। আপনি প্রথমে বলবেন যে দুইটা ভেক্টর লম্ব হবে যদি, দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি এ ডট বি সমান শূন্য হয়। তাহলে এ ভেক্টরটা লিখেন, এ ভেক্টরটা কত? এ আই মাইনাস 3aj প্লাস 2k, আর একটা হচ্ছে এ আই প্লাস জে প্লাস কে সমান সমান শূন্য। ঠিক আছে, এখন স্যার আপনি কি করেন? গুণ করে ফেলেন। তাহলে গুণ তো আমরা সবাই পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, এখানে গুণ যখন করবেন, গুণ করার সিস্টেমটা কি স্যার বলেন তো? তার মানে আমি একটা গুণটি দেখাই আপনাদেরকে, এই স্কেলার গুণটা দেখাই। যেমন আমরা প্রথমত এই এ আই দ্বারা এটাকে গুণ করা লাগে, এটাকে গুণ করা লাগে, এটাকে গুণ করা লাগে, মানে তিনটাকে তো গুণ করতে হবে, তাই না? দেখেন গুণ করলে কি হইতো আমাদের এখানে, তো এই এ এর সাথে এ আই যদি গুণ করতাম তাহলে এরকম হইতো, এ এ আর এ গুণ করলে স্কয়ার ইনটু আই, এরকমই তো নাকি? আচ্ছা, তারপরে আবার যখন এইটা দ্বারা এটা গুণ করতাম তাহলে হইতো এ ইনটু আই ইনটু জে, ওকে, প্লাস তারপরে এ ইনটু আই ইনটু কে, এরকম হইতো না স্যার? এই দুইটার দিকে একটু তাকান, এই জায়গার মধ্যে যে আই ডট জে, আমি আপনাদের বলছিলাম কিন্তু যে আই ডট জে অথবা আই ডট কে, অথবা আই ডট কে, অথবা ধরেন কে ডট আই, সরি, জে ডট কে অথবা হচ্ছে কে ডট আই, এই যে এদের প্রত্যেকটা গুণফলের মানই কিন্তু শূন্য হয়। কেন স্যার? কারণ এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সেজন্য বলছিলাম না। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এইটুকুর মান যদি শূন্য থাকে, এইটুকুর মান যদি শূন্য হয়ে থাকে, তাহলে আপনি যদি গুণ দেন, দেখেন তো স্যার, এই টোটালটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, এই টোটালটাও কি হবে? শূন্য। তাহলে শূন্য লেখার কোনো প্রয়োজন আছে আমাদের? শূন্য লেখার কোনো প্রয়োজন আছে না স্যার। সেই জন্য আমরা এইটুকু লিখবই না, সেজন্য আমরা কি করবো না স্যার, এইটুকু লিখবই না, এইটুকু লিখবো না। তার মানে শুধু আমরা এই ক্ষেত্রে কি করব, সিমিলার যেগুলো আছে সেগুলো গুণ করবো, বাকিগুলো কিছু লেখার দরকার নেই। তাহলে সিমিলার মানে আই এর সহগুলা গুণ করব, আর জে এর সহগুলা গুণ করব, কে এর সহগুলা গুণ করব। আমি কি বুঝাইতে পারলাম? এবং এইটুকু দেখেন, আই ডট আই, এটুকুর মান কত স্যার? 1। এটুকুর মান কত? 1। তো 1 এর সাথে স্কয়ার গুণ করলে তো স্কয়ারই হচ্ছে। সো আলটিমেটলি এখানে কিন্তু আমাদের কিছু লেখার প্রয়োজন নাই, তাহলে সরাসরি আমরা স্কয়ার লিখে দিলাম। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 3a, এখানে আছে কত? 1, তার মানে এখানে শুধু 3a। তারপরে হচ্ছে প্লাস, এখানে 2 আর কে সহ কত আছে? 1, তাহলে 2 কে 2। এই যে স্যার গুণটা বুঝে পাচ্ছেন। আমি শর্টকাটে বলে দেই, জাস্ট সহগগুলা গুণ করবেন, আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে এর সহগের সাথে জে এর সহগ, কে এর সহগের সাথে কে এর সহগ, এবং বাকিগুলা কেন গুণ করা লাগে না বা কেন আমরা লিখি না সেটা কিন্তু বলে দিয়েছি, কারণ বাকিগুলোর গুণফল শূন্য হয়ে যায়, সেজন্য লেখার আসলে প্রয়োজন পড়ে না। তাহলে এখন আপনি কি করবেন, এ স্কয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2 সমান সমান 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, মিডল টার্ম করতেছি আমরা, হ্যাঁ। তাহলে এখান থেকে কমন নিলে হবে a মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নেন, a মাইনাস 2 হবে সমান সমান 0। তাহলে এখানে থাকবে আমাদের a মাইনাস 2 আর হচ্ছে a মাইনাস 1 সমান সমান 0। তাহলে দেখেন তো এখানে আমরা কি করতে পারি, দুইটা গুণ আকারে 0 মানে কি, তাদেরকে আলাদা আলাদা ভাবে শূন্য লেখা যায়। তার মানে a মাইনাস 2 সমান 0 অথবা a মাইনাস 1 সমান সমান 0। তাহলে এর সমান আমরা কত পাইলাম? 2 পাইলাম, আর এর সমান কত পাইলাম? 1 পাইলাম। তাহলে এই যে এর মান 1 অথবা 2 এর জন্যই এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। এর মান 1 অথবা 2 এর জন্যই এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে এইটি হচ্ছে কি স্যার আমাদের আনসার। আমরা পরবর্তীতে বা সামনে একটা ম্যাথ হচ্ছে লম্ব বিক্ষেপের একটা ম্যাথ আপনাদেরকে দেখাই দিই।
লম্ব অভিক্ষেপের একটা ম্যাথ আপনাদেরকে আমি দেখাই দিই। হ্যাঁ, লম্ব অভিক্ষেপ বের করা লাগে এরকম একটা ম্যাথ আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন স্যার আমরা লম্ব অভিক্ষেপের একটা ম্যাথ করি। হ্যাঁ, আমরা লম্ব অভিক্ষেপের একটা ম্যাথ সলভ করি। যেমন আমাদের এরকম একটা ম্যাথ আছে, দেখেন আপনাদের বইয়ের মধ্যে সংক্ষিপ্ত 7 নাম্বার। এ ভেক্টরটা হচ্ছে আমাদের 2i 3j 6k। আচ্ছা, আর বি ভেক্টরটা হচ্ছে 1 2 2 i যোগ 2j 2k 2 3 6, আর এখানে হচ্ছে 1 2 2। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আপনাদের পরীক্ষার মধ্যে বলতে পারে যে এরকম একটা ডাক দিয়া এ ভেক্টর বরাবর বি এর লম্ব বিক্ষেপ বের করো। হ্যাঁ, লম্ব অভিক্ষেপ বের করো বের করো। অথবা এরকম বলতে পারে বি ভেক্টর বরাবর এ এর লম্ব বিক্ষেপ বের করো। এরকম দুইটা কোশ্চেন আমাদের এখান থেকে থাকতে পারে, মানে টোটালি লম্ব বিক্ষেপ বের করতে বলতে পারে। এখানে একটা ক্যাটাগরি আছে উপাংশ, কিন্তু উপাংশের ম্যাথটা কখনো আসে না। ঠিক আছে, মানে এটা থেকে কম প্রশ্ন আসে, আমি উপাংশটা দেখাই দিব, সমস্যা নাই। তাহলে প্রথমত আমাদের যেহেতু এখানে কি দেওয়া আছে স্যার, দুইটা ভেক্টর দেওয়া আছে, তাই না? তো আপনারা একটু আগে কিন্তু আমি সূত্রটা দেখাই দিয়েছি যে আসলে আমাদের কেমনে বের করা লাগে লম্ব বিক্ষেপটা। তো এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ আপনি কোন বরাবর টরাবর আছে এগুলো দেখার দরকার নাই। বি এর লম্ব বিক্ষেপটা কত? বি এর লম্ব বিক্ষেপ, তো বি এর লম্ব বিক্ষেপ বের করার সূত্রটা কি ছিল বলেন তো স্যার? যার লম্ব বিক্ষেপ তারই cos থিটা, মানে বি cos থিটা সমান কত? এ ডট বি ডিভাইডেড বাই এ। এটা কিন্তু আমাদের সূত্র ছিল, তাই তো? তাহলে এখন আপনি সূত্র অনুযায়ী কাজ করবেন তাহলে না। তাহলে উপর কি লিখতে হবে? এ ভেক্টরের মান, এ ভেক্টরটা কত? এই যেটা 2i মাইনাস 3j প্লাস 6k। ওকে, লিখলাম। তারপরে হচ্ছে বি ভেক্টরের ভ্যালুটা লিখি। বি ভেক্টর ভ্যালুটা কত? i। তারপরে আসেন বি ভেক্টর। তো বি ভেক্টর ভ্যালুটা কত আমাদের স্যার? বি ভেক্টর ভ্যালুটা হচ্ছে 2j প্লাস 2k। আর নিচে নিচে এই যে এ লেখা আছে, তো আমি বলেই দিছিলাম এখানে এ মানে বলতে বোঝানো হয়েছে এ এর পরম মান বা এ এর ভ্যালু, মান বের করতে হবে। তাহলে কোন ভেক্টরের মান আমরা কেমনে বের করি স্যার বলেন তো? কেমনে বের করি? আমরা প্রথমে একটা রুট ওভার দিই। আমরা প্রথমত কি করি স্যার? একটা রুট ওভার। এটা আপনি আগেও আলাদাভাবে বের করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আলাদাভাবে বের করে দিই, এটা আশা করি আপনাদের জন্য সহজ হবে। তাহলে কোন ভেক্টরের মান আপনি কেমনে বের করবেন স্যার বলেন তো? প্রথমত একটা রুট ওভার দিবেন। প্রথমত কি করবেন বলেন তো স্যার? একটা রুট ওভার দিবেন এই জায়গায়, এই যে একটা রুট ওভার দিলেন, দিয়ে তারপরে কি করতে হবে? এদের মানগুলো একটু বসান। তাহলে কি হবে? এ ভেক্টরে এখানে কত আছে? 2 আছে, তার মানে 2 স্কয়ার। এখানে কত আছে? -3, অর্থাৎ j এর সহগ, এই যে -3 স্কয়ার, তারপর হচ্ছে 6 স্কয়ার। সো আলটিমেটলি কত আসে স্যার দেখেন তো? 4 9 36। সো কত আসবে? 40 49, তার মানে হচ্ছে 7। এই যে এটা হচ্ছে এ ভেক্টরের মান, তাই না? তাহলে এখানে আপনি বসাই দেন, এ ভেক্টর মান যেহেতু বের করে ফেলছেন, তাহলে এই যে এ ভেক্টর মানটা বসাইলাম। উপরে গুণ করেন, কিভাবে গুণ করব আমরা? এর সহগের সাথে এর সহগ গুণ হবে। তাহলে এখানে 2 আছে, এখানে আছে 1, তাহলে 2 কে 2, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তারপরে প্লাসে প্লাসে প্লাস, 6 দুগুণে 12, ডিভাইডেড বাই কত স্যার? 7। তাহলে 12 আর 2 হচ্ছে 14, 14 থেকে 6 বাদ দেন, 14 বিয়োগ 6 মানে হচ্ছে 8/7। দ্যাট ইজ ইউর আনসার। ঠিক আছে? তাহলে বি বরাবর বা সরি এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, মানে এর উপর বি এর লম্ব বিক্ষেপটা কত সেটি বলছে। সো বি এর লম্ব বিক্ষেপ আমরা জানি বি cos থিটা, যার লম্ব বিক্ষেপ তারই cos থিটা, যারই লম্ব বিক্ষেপ তারই কি cos থিটা। তো এই যে বি cos থিটা সমান কত? সূত্র তো আমরা আগেই পড়ে আসছি, এই সূত্র তো আমরা আগেই জানি। সূত্রটা লিখলাম, লিখার পরবর্তীতে এই সূত্র অনুযায়ী জাস্ট কাজ করব, সূত্র অনুযায়ী জাস্ট কাজ করে দেব, আর কোনো কিছু করা যাবে না। এখন আপনাকে যদি বলতো যে এ বরাবর, এই যে বি বরাবর এর লম্ব বিক্ষেপ, তাহলে আপনি কি করতেন? স্যার
তাহলে জাস্ট আপনার সূত্রটা এরকম হইতো, এর লম্ব বিক্ষেপ মানে এ cos থিটা। বের করার সূত্র কি? এ ডট বি ডিভাইডেড বাই বি। ঠিক আছে, অর্থাৎ বি এর মান, ঠিক না? তো এটা উপরে গুণ করলে কত আসে আমরা জানি, এই যে এই দুইটা গুণ করলে কত আসে দেখেন, উপরে গুণ করে কত পাইছেন? 8 পাইছেন, তাহলে উপরে তো 8 আগেই জানেন। এখন বি এর মানটা বসায় দেন, বি এর মান কত আসবে? 3 আসবে। হ্যাঁ, বি এর মান কত আসবে? 3, তার মানে 8/3। বুঝছেন? এই যে 1 4 4 8, 8 আর 1 9, 9 কে রুট ওভার করেন 3 চলে আসে, তাহলে এটা হবে কি এর লম্ব বিক্ষেপ মানে যেটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই দুইটা কোশ্চেনে কপাল ভালো থাকলে সরাসরি চলে আসতে পারে, অথবা এই নিয়মের মধ্যে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা 100% শিওর থাকেন, এটা 100% শিওর থাকেন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে বাকি যে পার্টটা আছে আমাদের, সেই বাকি পার্টে চলে যাই, মানে আমাদের ভেক্টরের যে ক্রস গুণফলটা আছে, আমরা সেই ভেক্টরের ক্রস গুণফলটা বের করে আসি। ভেক্টরের ক্রস গুণফলটা আমরা পড়ে আসি, তাই না? তো ভেক্টর ক্রস গুণফল থেকে আমরা রচনামূলক প্রশ্ন সলভ করবো, এটা আগেই বলছিলাম। তো ভেক্টরের ক্রস গুণফলের সূত্র তো আমাদের আগে থেকেই জানা, ভেক্টরের যে ক্রস গুণফল ছিল, সো ভেক্টরের ক্রস গুণফলের সূত্র তো আমাদের আগে থেকেই জানা। তো সেটা আমি তো আগেই বলে দিয়েছিলাম, ভেক্টরের সেটা থেকে তো আমরা আগেই বলে দিয়েছিলাম। বাট এই ক্ষেত্রে একটু দেখেন, আপনাদেরকে একটু বুঝাই দিই। তো আমি একটু আগে বলেছিলাম যে দুইটা ভেক্টর যদি এরকম থাকে, অর্থাৎ এ একটা ভেক্টর, এই এ ভেক্টর এবং এই যে একটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? এবং তাদের মধ্যবর্তী কোণটা যদি আমাদের থিটা হয়ে থাকে, দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণটা যদি কি হয়ে থাকে? থিটা হয়ে থাকে, তাহলে এই ভেক্টর গুণফলের সূত্র অনুযায়ী, আমরা কি লিখতে পারি বলেন তো? এ ক্রস বি, কি স্যার? এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা, এবং তার পাশাপাশি কি স্যার? একটা আয়ত একক ভেক্টর আমাদের লিখে দিতে হয়। যেহেতু এই যে আমরা ক্রস গুণন করতেছি বা ভেক্টর গুণন করতেছি, এই ভেক্টর গুণের কারণে বা ভেক্টর গুণফলের কারণে আমরা যে গুণফলটা পাই সেটা একটা ভেক্টর রাশি হয়ে থাকে, এবং সেই ভেক্টর রাশির দিকটা প্রকাশ করার জন্য আমাদের এখানে কি লাগে স্যার? একটা আয়ত একক ভেক্টর লাগে। এই আয়ত একক ভেক্টরটা বেসিক্যালি কি প্রকাশ করবে স্যার? ভেক্টর রাশির যে দিকটা হবে, গুণফলের দিকটা, সেটা প্রকাশ করবে। তো এখানে আপনাদেরকে বলছিলাম যে একটা ডানহাতি স্ক্রুয়ের সূত্রের সাহায্যে, মানে নাট বল্টু সূত্রের সাহায্যে আপনি এটা মনে রাখতে পারেন। এটা একদম সিম্পল হিসাব, ঠিক না? মনে করেন এটা হচ্ছে একটা, আমি যদি একটা এরকম মনে করেন একটা নাট চিন্তা করি, এটা একটা নাট, ঠিক আছে? এর নাট গুলা কিন্তু এরকম পেঁচানো থাকে নাকি? এরকম পেঁচানো থাকে না? পেঁচানো থাকে। এখন এটার মধ্যে একটা ওয়াশার আপনি লাগাবেন, এটার মধ্যে কি লাগাবেন স্যার? একটা ওয়াশার আপনি লাগাবেন, ঠিক আছে? এটার মধ্যে আপনি কি করবেন স্যার? একটা ওয়াশার লাগাবেন আপনি, হ্যাঁ, এটার মধ্যে একটা ওয়াশার আপনি লাগাবেন। এখন এই ওয়াশারটা আপনি কেমনে লাগাবেন স্যার বলেন? আমরা ওয়াশারটাকে যদি কি করি, এই মুচুর দেন আপনি, মানে এই দিকে ঘুরান, এই যে এই দিকে যদি ঘুরান, এই দিকে যদি ঘুরান, তাহলে ওয়াশারটা কিন্তু কি হবে? এভাবে ঘুরতে ঘুরতে সে নিচের দিকে যাবে, তাই তো? তার মানে আপনি কোনটা যদি, অর্থাৎ ভেক্টরটা যদি বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে আসেন, মানে দেখেন ঘুরাইতেছেন কোন দিকে? এই যে এই দিক থেকে এই দিকে, তার মানে ভেক্টর গুণনটা কোন দিকে বলতেছেন? এই থেকে এই দিকে, তাই না? এই দিক থেকে এই দিকে যদি এরকম হয়, তাহলে কিন্তু এই দুইটা ভেক্টরের গুণফলের ডিরেকশনটা যাবে কোন দিকে বলেন তো স্যার? নিচের দিকে। কোন দিকে যাবে? নিচের দিকে যাবে, এই যে নিচের দিকে যাবে। অর্থাৎ যদি আপনি কোন দিক থেকে কোন দিকে যান, বি থেকে এ বরাবর যদি যান, তাহলে সেক্ষেত্রে ভেক্টর ডিরেকশনটা হবে নিচের দিকে, কারণ স্ক্রুটা যদি আপনি ঘুরান তার নিচের দিকে যাচ্ছে না, সেজন্য। আর যদি আপনি কি করেন, উল্টা দিকে ঘুরান, মনে করেন এখন আপনি স্ক্রুটাকে উল্টা বরাবর ঘোরাচ্ছেন, এইভাবে ঘোরাচ্ছেন, তাহলে স্ক্রুটা কিন্তু উপরের দিকে উঠে যাবে, তাই না? স্ক্রুটা কোন দিকে ঘোরাবে? উল্টা দিকে ঘোরালে উপরের দিকে উঠে, মানে আমরা সবাই জানি নাট লাগানোর সময় আমাদের ডান মোচড় দিতে হয়, এইভাবে ঘুরাইতে হয়। আর হচ্ছে যখন আমরা খুলি তখন আমাদের উল্টা মোচড় দিতে হয়, তাই না? তো উল্টা মোচড় যখন দিবেন তখন কিন্তু নাটটা উপরের দিকে যাবে, তাই তো? কারণ আপনি যখন কোনটা কাউন্ট করতেছেন, এ থেকে বি বরাবর, অর্থাৎ এ থেকে বি বরাবর যখন আপনি যাচ্ছেন, তখন কিন্তু কি যে উল্টা মোচড় দিচ্ছেন, আর এই সময় স্ক্রুটা কোন দিকে যায়? উপরের দিকে উঠে পড়ে। তার মানে এই যে ভেক্টরটা বা গুণফলের দিকটা হবে এই যে লম্ব বরাবর, অর্থাৎ উপরের দিকে। এবং এটা টোটালি কি হবে স্যার? একদম লম্ব বরাবর কাজ করবে, ঠিক আছে? এটাকে বলা হয় লম্ব একক ভেক্টর, লম্ব বরাবর একক ভেক্টর, ঠিক আছে? আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? এখন আয়ত একক ভেক্টর গুলো যেগুলো ছিল,
কিছু আয়তাকার ভেক্টর পড়ছিলাম না আমরা, মনে আছে? আয়তাকার ভেক্টর গুলা যেমন আমাদের ছিল আই জে কে, তাই তো? ডট দিলে এই ক্ষেত্রে ভুল হবে। আই ডট আই ডট হচ্ছে জে, তারপর যদি বলি জে ডট কে, তারপর হচ্ছে কে ক্রস আই, এরকম আর কি। হ্যাঁ, তো এই যে আয়তাকার ভেক্টর গুলা, এদের মধ্যবর্তীতে আপনি ক্রস গুণন করেন, তাহলে সূত্র কি বলেন তো স্যার? সূত্রটা সেই ক্ষেত্রে কি হবে? সূত্রটা আমরা তো সকলে জানি যে এ ভি সাইন থিটা, তাই তো? তার মানে আই যে একক ভেক্টরটা, এটার মান কত? 1। যে একক ভেক্টরের মান কত? 1। তারপরে হচ্ছে সাইন, দেখেন আই এবং জে আমরা যদি অক্ষগুলো অঙ্কন করি তাহলে আমরা জানি আই এবং জে এইদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি। তাহলে এই যে এখানে আপনি 90 বসাইলেন, তাহলে কত হচ্ছে দেখেন তো? sin 90 এর মান 1, তাহলে 1 ইনটু 1 ইনটু 1, তার মানে কত হবে? টোটালটার গুণফল হবে 1। ঠিক সেম ভাবে তাহলে এদের গুণফল দেখবেন 1 ই চলে আসছে। তাহলে অর্থাৎ i ডট জে, অর্থাৎ আমরা যদি বলি অর্থাৎ আমরা যদি বলি অর্থাৎ আমরা যদি বলি এখানে হচ্ছে আমাদের i, এখানে হচ্ছে j, এখানে হচ্ছে k, তাহলে i এবং j এই দুইটার মধ্যবর্তী গুণফল কত? 1। আবার j ক্রস k এই দুইটার মধ্যবর্তী গুণফল কত? 1। আবার k ক্রস i এদের মধ্যবর্তী গুণফল কত? 1। ঠিক আছে, বাট যখন আপনি ডিরেকশনটা চেঞ্জ করে ফেলবেন তখন কিন্তু চিহ্নটা মাইনাস চলে আসবে। যেমন আপনি এখানে বলতেছেন যে i ডট জে, কি বলতেছেন? i ক্রস জে, i ক্রস জে এটা সমান কত বলতেছেন? 1। তাহলে এখন যদি আপনি যখন ডিরেকশনটা চেঞ্জ করে ফেলবেন, আপনি আগে বলছেন কিন্তু i ক্রস জে, অর্থাৎ i আগে লিখছেন, জে পরে লিখছেন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে আমরা ভেক্টর গুণের কথা বলি না, এই ভেক্টর গুণ কিন্তু সাধারণ বীজগণিতের যে গুণের সূত্রটা আছে, বিনিময় সূত্রটা মেনে চলে না। ঠিক আছে, সেই জন্য আসলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, মানে দিকের পরিবর্তন হইতো সেই জন্য। তাহলে যখন আপনি বলতেছেন আই ক্রস জে, এই আই ক্রস জে এর মান যদি 1 হয়ে থাকে, যখন আপনি এটাকে একটু চেঞ্জ করে লিখবেন, মানে বিনিময় করে লিখবেন, যেটা আগে আইটা পরে, তখন কিন্তু এখানে মাইনাস চলে আসবে। ঠিক আছে, এখানে কি চলে আসবে? মাইনাস চলে আসবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলি, আপনাদের বইয়ে কিন্তু এরকম লেখা আছে, আপনাদের এই বইয়ের মধ্যে কিন্তু এরকম লেখা আছে। আচ্ছা, এটা আমি একটু আপনাদের বোঝানোর সাথে লিখছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ 100% একুরেট হয় নাই, কারণ আমরা জানি যে দুইটা ভেক্টরের মধ্যে যখন আপনি ক্রস গুণফল করবেন তখন এখানে আমাদের একটা আয়ত একক ভেক্টর লাগে। কি লাগে স্যার? একটা আয়ত একক ভেক্টর লাগে, মানে দুইটা ভেক্টরের গুণফলের উপর একদম একটা লম্ব একক ভেক্টর আমাদের কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে সেটা বিশ্লেষণ করার জন্য বা ব্যাখ্যা করার জন্য আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে আই ডট জে, সরি আই ক্রস জে, এই দুটার মান হচ্ছে কত? কে। ঠিক আছে, অর্থাৎ বলেন জে ক্রস কে সমান হচ্ছে আমাদের আই, আবার বলতে পারেন কে ক্রস আই সমান হচ্ছে জে। ঠিক আছে, এইভাবে বলা যায় আর কি, কারণ ওই যে একক ভেক্টর থাকে, কারণ এই দুইটা ভেক্টরের উপর অর্থাৎ আই এবং জে এই দুইটা ভেক্টরের উপরে লম্ব একক ভেক্টর হচ্ছে কে, সেই কারণে এখানে লম্ব একক ভেক্টরটা আমরা কে লিখতে পারি। আবার জে এবং কে এই দুইটার মধ্যে লম্ব হচ্ছে আই, কারণ আমরা যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, এই প্রত্যেকটার উপরে কি আছে? সমকোণী আছে। সেই জন্য আমরা কি করছি, এখানে আয়তাকার ভেক্টর হিসাবে আপনি এগুলো নিয়ে আসতে পারেন। ঠিক আছে, কারণ ওনের সাথে যদি আপনি এটা গুণ করেন তাহলে এটাই হবে। সেই জন্য যদি 1 লিখে তাহলে আমাদের সম্পূর্ণটা কারেক্ট হবে না, কেন সেক্ষেত্রে আমাদের একক ভেক্টরটা বাদ পড়ে যায়, একক ভেক্টরটা, তাহলে যে লম্ব বরাবর যে একক ভেক্টরটা দিই ইডা পড়ছিলাম না, ইডা যেটা, যেমন আমরা কি জানি বলেন তো স্যার? এ ক্রস বি সমান সমান হচ্ছে আমাদের এ বি সাইন থিটা। তো এ বি সাইন থিটা এইটুকুর মান হচ্ছে কিন্তু 1 স্যার, এই যেটুকু। কিন্তু এই যে যখন আপনি এই যে আয়তকার ভেক্টরটা যে লম্ব বরাবর একক ভেক্টর যে কাজ করতেছে, এটা কোথায় যাবে? তার ডিরেকশনটা আপনি প্রকাশ করতেছেন না, কারণ এটা তো একটা ভেক্টর রাশি প্রডিউস করে, তাই না? সেজন্য মূলত আমাদের কি করি স্যার? সেজন্য হচ্ছে এই দুইটা ভেক্টরের উপর লম্ব কে, কে অর্থাৎ আই আর যখন যে গুণ করতেছেন তার সাথে লম্ব কে আছে? কে আছে। সেজন্য আমরা লিখতে পারি আই ডট জে, আসলে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে লিখতে পারি। ওকে, ঠিক আছে স্যার, চলেন তাহলে আমরা সামনের দিকে আগাই। এখান থেকে আমাদের একটা বলছিলাম যে স্যার রচনামূলক প্রশ্ন আসতে পারে, তো রচনামূলক প্রশ্নটা আমরা একটু সলভ করে দিই। আমরা একটু এখান থেকে রচনামূলক প্রশ্নটা সমাধান করি, দেখেন। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা একটা মজার বিষয় বলি। মজার বিষয়টা হচ্ছে, যদি আপনারা একটু আগে দেখছেন যে আমরা এ ডট ভি, ধরুন সাপোজ দুইটা ভেক্টর এরকম দেওয়া আছে, একটা ভেক্টর যেমন এটার মান হচ্ছে ধরেন এক্স আই ওয়াই জে,
প্লাস জেড কে, এবং বি একটা ভেক্টর যেটার মান হচ্ছে মনে করেন পিআই কিউ জে প্লাস আর কে। ঠিক আছে, এরকম আর কি। তো এই যে এখানে যে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, এখন আপনাকে আমি যদি বলি এ ডট বি বের করার জন্য, আপনি সরাসরি এই দুইটা ভেক্টরকে গুণ করে তার মানটা বের করতে পারবেন। সরাসরি গুণ করে তার মানটা বের করা যাবে। গুণ করলেই মানে এই দুইটার মধ্যে গুণ করলে আপনি তার মানটা পেয়ে যাবেন। নরমাল যে গুণের সূত্রটা আছে সেই গুণের সূত্রটা কিন্তু মেনটেন করা হচ্ছে এই স্কেলার গুণনের সূত্রটা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে স্যার, ভেক্টর গুণন এই যে সাধারণ বীজগণিতের যে গুণের সূত্রটা আছে সেটা সে মেনটেন করে না। আপনাকে যদি বলে যে এ ক্রস বি বের করো, এ ক্রস বি বের করো, তাহলে আপনি কিন্তু সরাসরি যে গুণনটা আছে, মানে যে এরকম করে যদি লেখার কথা বলেন এক্স আই তারপরে হচ্ছে ওয়াই জে প্লাস জেড কে ইন্টু পিআই কিউ জে আর কে, এরকম যদি লিখেন এটা কিন্তু 100% ক্রস হয় নাই। এইটা আপনি করতে পারবেন না, এটা আপনি করতে পারবেন না। অর্থাৎ ক্রস গুণফলের ক্ষেত্রে এইভাবে গুণ করে মান বের করা যায় না। তাহলে ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা এ ক্রস বি কেমনে বের করব? এ ক্রস বি কেমনে বের করব? এ ক্রস বি আমরা কেমনে বের করব? এই এ ক্রস বি বের করতে হবে, আপনারা ফার্স্ট সেমিস্টারে যে নির্ণায়ক পড়ছিলেন প্রথম অধ্যায়, এই এ ক্রস বি বের করতে হবে নির্ণায়কের মাধ্যমে, নির্ণায়কের মাধ্যমে বা নির্ণায়ক করে তার মানটা বের করতে হবে। ঠিক আছে, নির্ণায়কের মাধ্যমে আপনাকে মানটা বের করতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আপনি ডট গুণফল করতে পারবেন সাধারণ বীজগণিতের মতো করে, বাট এই ক্রস গুণফলটা আপনি কখনোই সাধারণ বীজগণিতের যে সূত্র আছে সেভাবে করতে পারবেন না। আপনাকে করতে হবে কি নির্ণায়কের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ আপনি সেক্ষেত্রে করতে হবে এইভাবে, সেক্ষেত্রে এইভাবে আপনি এ ক্রস বি মান বের করতে পারেন যে এ ক্রস বি সমান সমান আয়তাকার ভেক্টরগুলো লিখেন আই জে কে, লিখলেন, লেখার পরে তাদের যে সহগগুলো আছে এক্স ওয়াই জেড, তাহলে তাদের নিচে তাদের সহগগুলো লিখবেন। এখানেও সেম ভাবে নিচের লাইনে লিখেন তাদের সবগুলা পি কিউ আর। তো তারপর আপনি এখানে কি করবেন, বিস্তার করলেই মানটা চলে আসবে। মূলত আমরা এই যে অ্যাক্রস বি এইভাবে বের করি, বুঝতে পারছি? অ্যাক্রস বি হচ্ছে আমাদের এইভাবে বের করতে হবে, নির্ণায়ক লিখে নির্ণায়কের মতো করে লিখে তারপর সেখান থেকে বিস্তার করলেই অ্যাক্রস বি চলে আসবে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, একটা ম্যাথ সলভ করি, আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। একটা ম্যাথ সলভ করি, তাহলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটি সামান্তরিক ঘনবস্তুর তিনটি বাহু যথাক্রমে টু আই প্লাস মাইনাস থ্রি জে প্লাস ফোর কে, এবং বি হচ্ছে আরেকটা ভেক্টর আই প্লাস টু জে মাইনাস কে, এবং সি হচ্ছে আরেকটা ভেক্টর 3 1 2, হলে এর আয়তন বের করো। আমি এখানে আসলে এই ম্যাথটা করানোর আগে আরো অনেক ডিটেইলস আলোচনা করা উচিত ছিল ভেক্টর ক্রস গুণফলের উপরে। আমি তার সিম্পলি একটু কথা বলি। সিম্পলি কথাটা হচ্ছে, দেখেন, যদি আমরা এরকম ভাবে মনে করেন এটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, আমরা যদি এখানে ভেক্টরের সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি, মানে এই ভেক্টরের উপর ভিত্তি করে এ বি ভেক্টরের উপর ভিত্তি করে যদি একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে তাহলে ধরেন আপনি সামান্তরিকের এই বাহুটাকে বিবেচনা করছেন আর এই বাহুটাকে বিবেচনা করছেন, এইভাবে একটা সামান্তরিক অঙ্কন করছেন এই জায়গায়। তাহলে আপনি যখন বলবেন যে এ ক্রস বি, কি বলতেছেন স্যার? এ ক্রস বি বলতেছেন, তখন এই এ ক্রস বি এই সামান্তরিকের যে ক্ষেত্রফল আছে না স্যার,
সেই ক্ষেত্রফলটা ইন্ডিকেট করে। কথা কি বুঝাইতে পারলাম? অর্থাৎ আপনি যদি কি করেন, এখানে একটা এ ভেক্টর এখানে একটা বি ভেক্টর দ্বারা যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বল প্রকাশ করেন এবং তার উপর ভিত্তি করে যদি একটা সামান্তরিক অঙ্কন করেন, তাহলে এই এ ক্রস বি, ঠিক আছে, এই এ ক্রস বি কি করবে স্যার, এই সামান্তরিকটার ক্ষেত্রফল প্রকাশ করবে। তাহলে এখানে আমাদের কি বলছে স্যার, আয়তন বের করো। তাহলে আমরা আয়তন, যে কোনো ঘনবস্তুর আয়তন বের করার সূত্র কি বলেন তো স্যার? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, অর্থাৎ এই তিনটা গুণ দিলেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা গুণ দিলেই তার আয়তন চলে আসে, তাই না স্যার? এই তিনটা গুণ দিলেই তার আয়তন চলে আসে। তাহলে এখন আপনি যে ক্ষেত্রফলটা বের করবেন, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতেছেন, ক্ষেত্রফলটা যে বের করবেন, এই ক্ষেত্রফল যে বের করবেন, এই ক্ষেত্রফলটা আপনি কেমনে বের করবেন? কেমনে স্যার? তো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে আমরা যে ক্ষেত্রফলটা বলতেছিলাম, যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল কি প্রকাশ করে? ক্ষেত্রফল প্রকাশ করে। তাহলে আমরা দুইটা ভেক্টরের মধ্যে যদি ক্রস গুণন করি, মানে এই তিনটা ডাইমেনশনের মধ্যে যে কোনো দুইটা ভেক্টরকে, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণফল বের করলেই তার এরিয়াটা পাওয়া যাবে। কি পাওয়া যাবে স্যার? তার এরিয়া বা ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে সেখান থেকে আপনি কি পাবেন? এইটার একটা ক্ষেত্রফল পাবেন। এই ক্ষেত্রফলের সাথে যখন আপনি কি করবেন, এই উচ্চতাকে ডট গুণফল করে দিবেন, তখনই আপনি তার আয়তন পেয়ে যাবেন। কথা কি বুঝাইতে পারলাম? সেই জন্যই আপনি আপনাদের বইয়ের মধ্যে দেখবেন যে আয়তন বের করার সূত্রটা কিন্তু এরকম, এ ডট বি ক্রস সি। অর্থাৎ এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর মধ্যে কি করছে স্যার? ক্রস গুণফল করছে। ক্রস গুণফল করলে কি পাওয়া যায়? যে কোনো একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে একটা প্রস্থচ্ছেদের আপনি ক্ষেত্রফল পেয়ে গেলেন। তারপর এই ক্ষেত্রফলের সাথে যখন আরেকটা ডাইমেনশন গুণ দিয়ে দিবেন, তখন সেটা কি হয়ে যাবে? তার আয়তন হয়ে যাবে। সুতরাং আয়তন বের করার সূত্রটা হচ্ছে স্যার এইটা। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে দেখেন আমরা আয়তন যখন বের করব, তাহলে আমরা যখন কি বের করব স্যার, এই যে এই অঙ্কটা করতে যাব, মানে আয়তন, সামান্তরিকের ঘনবস্তুর আয়তন বের করতে যাব, তখন কি করতে হবে স্যার আমাদের? তখন হচ্ছে এই কাজটা করা লাগবে। এখন কি করব আমরা স্যার? প্রথমত এই যে বি ক্রস সি টা বের করে ফেলবো। ফার্স্ট অফ অল আমরা বি ক্রস সি বের করব, মানে বি এবং সি এর মধ্যে যদি আমি ক্রস গুণফল করি, তাহলে এই দুইটা অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রফলের সাথে এটা গুণ করলে তার আয়তন চলে আসবে, ঠিক না? তাহলে স্যার এখন আমরা বলছিলাম ক্রস গুণফল বের করতে হয় কিভাবে বলেন তো স্যার? ক্রস গুণফল কেমনে বের করি আমরা? নির্ণায়কের মাধ্যমে। তাহলে নির্ণায়ক আকারে লিখেন, উপরে হচ্ছে তাদের যে একক ভেক্টরগুলো সেগুলো লিখেন আই জে কে। আচ্ছা, এরপরে তাদের সহগগুলো নিচে লিখে দেন। তাহলে বি ভেক্টরের সহগগুলো কি কি? 1 2 -1, এই যে 1 2 -1, তারপরে এখানে 3, এরপর হচ্ছে -1, এরপর হচ্ছে 2। ঠিক আছে, এখন আপনি কি করবেন স্যার? এখন আপনার কাজটা কি বলেন তো? এখন আপনার কাজ হচ্ছে, এখন আপনার কাজ হচ্ছে কি বলেন? তাহলে এই যে এখানে কি আছে স্যার? আমাদের আই আছে। তাহলে আমরা এটার বিস্তার কেমনে করি? মনে আছে না স্যার, ম্যাথমেটিক্স এর মতো পড়ছেন যে আমরা যে কোনো একটা সারি বরাবর বিস্তার করলেই তার মান পেয়ে যাই। তাহলে আমি প্রথম সারি বরাবর বিস্তার করতেছি। কোন সারি বরাবর? এই যে প্রথম সারি বরাবর বিস্তার করতেছি। আর আমরা যখন বিস্তার করি তখন কেমনে বিস্তারটা করি স্যার বলেন তো? এই যে যে উপাদানটা নিছেন, আই উপাদান নিছেন, তাহলে আই যে সারিতে আছে, যে কলামে আছে, টোটাল বাদ। তাহলে এটা আছে এক নাম্বার কলামে, মানে সরি, এক নাম্বার সারিতে আছে, আর এই যে এক নাম্বার কলামে আছে বললে এইটুকু বাদ যাবে। বাদ গেলে এই চারটা উপাদানের মধ্যে আমাদের গুণ করতে হবে। কিভাবে? এই যে এই বরাবর গুণ করবেন, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো দুই দুগুণে কত? 4। মাঝখানে চিহ্নটা হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস এটা। আর -1 আর -1 গুণ করলে +1 হয়ে যায়। তারপরে কি আছে স্যার? জে আছে, এই যে লিখলাম জে। জে এর আগে স্যার সূত্রের কি লেখা লাগে? মাইনাস। এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, পড়ছে না? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম পড়ছে না? সেই মাইনাসটা এখানে। এটা ফার্স্ট সেমিস্টারে পড়া, সেজন্য আর আলোচনা করতেছি না। তাহলে এখন কি হবে? এটা যত 2 নাম্বার কলামে আছে, সেজন্য 2 নাম্বার কলামটা বাদ দিবেন। এই যে 2 নাম্বার কলাম বাদ, বাদ দিলে থাকবে কি? এই যে এই দুইটা আর এই দুইটা থাকবে। তাহলে এখন কি করবেন? এই 1 এর সাথে 2 গুণ করেন, তাহলে কত হবে? 2 কে 2, আর 3 এর সাথে 2টা গুণ করেন, তাহলে মাইনাস -3 আসে। তাহলে মাইনাস মাইনাস একসাথে প্লাসে লেখা যায়, +3। তারপরে কে, তাহলে এটা বাদ যাবে। তাহলে এই দুটো উপাদান থাকবে, এই চারটা উপাদান। তাহলে প্লাস কে ইন্টু -1, এরপর হচ্ছে -6। ঠিক আছে, এই তো। তারপরে ক্যালকুলেশন করেন, 3i -5j, এরপর হচ্ছে -7k। এটা হচ্ছে কার বলেন তো? বি ক্রস সি। এটা হচ্ছে আমাদের বি ক্রস সি।
সি। এটা কি বলেন তো? বি ক্রস সি। তাহলে আপনি কি পাইলেন? বি ক্রস সি কিন্তু আপনি পেয়ে গেলেন। এই যে আমরা বি ক্রস সি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন যেহেতু আমরা স্যার বি ক্রস সি পেয়ে গেছি, এখন আমাদের তো পরবর্তী আর কোনো কাজ নাই। কি কাজ করতে হবে? এই যে স্যার সূত্র অনুযায়ী আয়তন সমান যা আছে সেটা লিখে করে ফেলেন। আয়তন সমান যা লেখা আছে সেটা লিখেই করে ফেলেন। সামান্তরিক ঘনবস্তুর আয়তন বি সমান সমান এ ডট বি ক্রস সি। সো এ ভেক্টরটা কত? 2 3, 2 মাইনাসের 3 প্লাসের 4। আর এইটুকু কত পাইছি আমরা স্যার? এইটুকু পাইছি 3 5 7, 3i মাইনাস 5j মাইনাস 7k। ঠিক আছে, এই যে স্যার এখন আপনি এই দুটোর মধ্যে যেহেতু ডট গুণন আছে, তাহলে ডট গুণন সিম্পলি গুণন যেটা সেটাই করবেন। তাহলে কত হয়? 3 তে গুণে 6, পরে কত? মাইনাস 7 আছে, প্লাস 3 5 এ 15, আর এরপরে কত? মাইনাস 4 7 কত স্যার? 28। ক্যালকুলেশন করেন, 15 6 21, 28 থেকে 21 বাদ দেন, মাইনাসের 7 থাকে। তো এখন আমি আপনাদেরকে একটু বলি, এখানে কিন্তু মডুলাস দিয়ে রাখবেন। হ্যাঁ, মডুলাস মানে কি? আনসারটা যখন মাইনাস আসবে, সেটা হচ্ছে কি মডুলাস করার পরে সেটা কিন্তু প্লাসের 7 হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে স্যার? প্লাসের 7 হয়ে যাবে। এত ঘন একক। ঠিক আছে, তো আপনারা জানেন মডুলাসের ভিতরে কোনো কিছু যখন থাকে, ধরুন আপনি -7 মডুলাস। মডুলাস বলতে কি বোঝায়? এটা শুধুমাত্র তার অরিজিনাল ভ্যালুটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, সেটা প্লাসের আসুক বা মাইনাসের আসুক, সেটা ফ্যাক্টর না। তো সেই বিষয়টা ইন্ডিকেট করবে। তার মানে এটার মান হচ্ছে 7 ঘন একক। সুতরাং এই যে সামান্তরিক ঘনবস্তুর কথাটা আপনি বলতেছেন, সেই সামান্তরিক ঘনবস্তুটার মান হচ্ছে 7 একক। তো সামান্তরিক ঘনবস্তুর এই অঙ্কটা আমরা করে ফেললাম। এখন অনেক সময় আমাদের পরীক্ষার মধ্যে সামান্তরিকের কর্ণ দেওয়া থাকতে পারে। যেমন আমি গত ক্লাসে আপনাদেরকে এরকম একটা প্রশ্ন দিয়েছিলাম যে সামান্তরিকের কর্ণ দেওয়া আছে, তার ক্ষেত্রফল বের করতে হবে, বা ত্রিভুজের ক্ষেত্রফল রেটেড অঙ্ক এখান থেকে আমাদের পরীক্ষা থাকতে পারে। তো ওইগুলো স্যার আপনি কেমনে করবেন? ধরুন আমাদের পরীক্ষায় যদি এরকম থাকতো, ধরুন আমাদের এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক। এটা আমি একটু জাস্ট দেখাই দিই, বাকিটুকু আপনারা করে নেবেন। আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। যেখানে আমাদের একটা সামান্তরিক আছে, এই ধরনের একটা সামান্তরিক। এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক এ বি সি ডি। এখন এবিসিডি সামান্তরিকের এখানে কর্ণগুলো দেখেন। এসি হচ্ছে একটা কর্ণ, আর বিডি হচ্ছে একটা কর্ণ। তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। তো এখানে একটা কর্ণ মানে এসি কর্ণটা হচ্ছে আমাদের কত? 3 1 2, মানে 3i প্লাস জে মাইনাস 2k। আর বিডি ভেক্টরটা হচ্ছে 1 3 4, অর্থাৎ i মাইনাস 3j প্লাস 4k। এই হচ্ছে বিষয়। তো এখানে আপনাকে বলছে যে এটা ক্ষেত্রফল বের করো, অর্থাৎ এই যে সামান্তরিকটা দেওয়া আছে আমাদের, এই সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। আপনি এখানে ক্ষেত্রফল কেমনে বের করবেন স্যার? সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, অর্থাৎ এসি কর্ণ আর বিডি দুইটা কর্ণের মান দেওয়া আছে, দুইটা কর্ণের ভেক্টরগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? তাহলে আপনি এখানে একটু ডিরেকশন বলেন। এখানে আমার কোন ভেক্টরটা দেওয়া আছে? এসি ভেক্টর, মানে কি এ থেকে সি বরাবর, ভেক্টরটা দেওয়া আছে। আর বিডি মানে কি বি থেকে ডি বরাবর। ডিরেকশনটা এভাবে লিখবেন, যেটা আগে লেখা আছে সেটা থেকে পরেরটার দিকে যাবেন, মানে বি থেকে ডি এর বরাবর দিকটা ইন্ডিকেট করছে। আর এটা ক্ষেত্রে দিকটা হচ্ছে এ থেকে সি বরাবর। ওইভাবে এই যে এখানে আমি দিক লিখলাম। ঠিক আছে, এখন আপনারা সকলে জানেন এই যে ও বিন্দু, এই ও বিন্দুতে এই দুইটা কর্ণ কিন্তু পরস্পর কি হয়েছে স্যার? সমদ্বিখণ্ডিত হয়েছে, তাই না? যদি সমদ্বিখণ্ডিত হয়ে থাকে, তাহলে আপনি এখানে একটা কথা বলতে পারেন, এই এওটা হচ্ছে এসি এর অর্ধেক, তাই না? এই এওটা হচ্ছে এসি এর অর্ধেক। ঠিক আছে, ঠিক সেম ভাবে আপনি এটা বলতে পারেন, এই বিওটা হচ্ছে কি বলেন তো স্যার? এই বিওটা হচ্ছে বিডি এর অর্ধেক, তাহলে হাফ অফ বিডি। এইভাবে আপনি এও আর বিও এর মান বের করতে পারেন। এও এবং বিও এই দুটোর কি করতে পারেন? মান বের করতে পারেন। বের করে ফেলেন, অর্থাৎ এটাকে জাস্ট কি হাফ দ্বারা গুণ করে দিবেন, তাহলে হবে। তাহলে হাফ অফ এসি ভেক্টরটা কত?
3i প্লাস জে মাইনাস 2k, ঠিক না? তাহলে গুণ করে দিলে কত আসবে? 3/2i মাইনাস সরি প্লাস হাফ অফ জে মাইনাস কে, শুধু কে আসবে মাইনাস, ঠিক আছে? আর এখানে হাফ অফ বিডি, বিডি বলতে কত? i 3 4 i 3j প্লাস 4k, এখানে আসতেছে হাফ অফ i মাইনাস 3/2j প্লাস 2k। এই যে স্যার আপনি বিও এর মান পেয়ে গেছেন, এও এবং বিও পেয়ে গেছেন। এখন আপনার টার্গেটটা কি? এখন হচ্ছে টার্গেট আমি এই সামান্তরিকের ক্ষেত্রফল তখনই বের করতে পারবো যখন আমি এই দুইটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য পাবো। মানে সামান্তরিকের যে দুইটা বাহু আছে এ বি আর এডি, এই দুইটা বাহু আমাদেরকে বের করতে হবে। এই বাহুটা আমি কেমনে বের করতে পারি দেখেন। তাহলে এখন আমি যদি এ বি বাহুর কথা বলি, তাহলে এইটুকুর মধ্যে একটা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করা যায়। কি করা যায় স্যার? একটা ত্রিভুজের যুগের যে সূত্রটা পড়ছিলাম মনে আছে? যুগের সূত্র, সেই যুগের সূত্র এই যে এ বি ও, এই ত্রিভুজটার মধ্যে আপনি যুগের যে সূত্রটা আছে সেই যুগের সূত্রটা অ্যাপ্লাই করেন, তাহলে মোটামুটি আপনি এটার ভ্যালুটা পেয়ে যাবেন। তাহলে দেখেন এ ও বি ত্রিভুজে, ত্রিভুজ এ ও বি এ যুগের সূত্র অনুযায়ী আমি বলে দিয়েছিলাম যে যারা একই ডিরেকশনে থাকবে ওই দুটার যোগফল তৃতীয় বাহু প্রকাশ করবে বিপরীত ক্রমে। আপনি দেখেন এখানে এ বি আর বিও তাদের ডিরেকশন একটা, আর এওটা হচ্ছে বিপরীত ডিরেকশন, ঠিক আছে? তাহলে এখানে এই এ বি ভেক্টরের এ বি এবং এই বিও এই দুটার যোগফল হচ্ছে এই 3 নাম্বারটা মানে এও, ঠিক আছে? তাহলে এখান থেকে লেখা যাচ্ছে এ বি প্লাস বিও সমান সমান এও, তাই না? তাহলে এখান থেকে আপনি এ বি সমান পাচ্ছেন কত? এ ও মাইনাস বিও, এও এর মান উপরে লেখা আছে দেখেন নিচে 3/2i, 3/2i প্লাস হাফ অফ জে মাইনাস কে, মাইনাস বিওরে মাইনাস দ্বারা গুণ দেন, এই যে বিও যেটা পাইছিলেন এই বিওটাকে মাইনাস দ্বারা গুণ দেন, এই যে বিও যেটা পাইছেন এটাকে মাইনাস দ্বারা গুণ দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে? মাইনাস আই মাইনাস হাফ অফ আই মাইনাস হাফ অফ আই, তারপর হচ্ছে প্লাস 3/2 জে মাইনাস 2k। স্যার এখন দেখেন তো এখানে এবি পেয়ে গেছেন আপনি, এখন এখানে কি ক্যালকুলেশন করতে পারবেন না? এই যে দেখেন 3/2i থেকে হাফ আই বাদ দেন, এটা এখানে লসাও করবেন আপনি এইভাবে দেখেন, আমি দেখাই দিই 3/2i মাইনাস হাফ অফ আই, তাহলে এই দুটো লসাও কত স্যার? লসাও হচ্ছে 2, ঠিক না? তাহলে এখানে থাকবে 3i মাইনাস 2i, সরি 3i মাইনাস শুধু একটা আই থাকে, তাই না? তাহলে এখানে হচ্ছে উপরে হবে 2i ডিভাইডেড বাই 2, 2 কেটে দেন, শুধু একটা আই থাকে, ক থাকে? শুধু একটা আই থাকে। তাহলে এই দুইটার মধ্যে আমরা ক্যালকুলেশনটা করি, এখান থেকে একটা আই পাই। তারপরে দেখেন তো এই যে এখানে হচ্ছে হাফ অফ জে আর এখানে হচ্ছে 3/2 জে, তাহলে এখান থেকে কত পাবেন আপনি? 2 জে পাবেন, আর এখানে কত হবে? মাইনাস 3k হবে। এটা হচ্ছে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে আমরা এ বি বাহুটা পেয়ে গেছি। কি পাইলাম স্যার? এ বি বাহু পেয়ে গেলাম। পরবর্তী টার্গেট কি? আরেকটা বাহু বের করা। পরবর্তী টার্গেটটা কি বলেন তো স্যার? আমাদের আরেকটা বাহু বের করা। তাহলে এবি যেহেতু পেয়ে গেছি, এখন আমরা আরেকটা বাহু বের করব। কিভাবে সেটা এখানে খেয়াল করেন স্যার। এই যে বিও যতটুকু ওডি কিন্তু সেম একই, এই বিও আর এই যে আমাদের ওডি এই দুটো কিন্তু একই, মানে মানটা সেম, সমান, কোনো পার্থক্য নাই, তাই না? আচ্ছা এইটুকু কিন্তু একই, কারণ আপনি বিও সমান কি বলতে পারবেন? বিও সমান বলতে পারবেন ও ডি, তাই তো নাকি স্যার? আচ্ছা এখন আমি যদি এখানে এটাকে এই দিক বরাবর ডিরেকশন দিয়ে দিই, মানে এডি ডিরেকশনটা দিই, এ থেকে ডি বরাবর অর্থাৎ এডি লিখি, তাহলে এই ত্রিভুজটার মধ্যে এ ও বি সরি এ ও ডি এই ত্রিভুজটার মধ্যে ভেক্টর যোগের সূত্রটা আপনি অ্যাপ্লাই করে দেন, তাহলে এখান থেকে ডি বাহুটা বের করতে পারবেন, ঠিক না? তাহলে আপনি বের করেন ত্রিভুজ এ ও ডি এ যোগের সূত্র অনুযায়ী, কারণ এই দুইটা ভেক্টর হচ্ছে একই ডিরেকশনে, দেখেন এ ও ওডি এরা হচ্ছে একই ডিরেকশন, আর এটা হচ্ছে বিপরীত ডিরেকশন, তার মানে এইটা এই দুটার যোগফল প্রকাশ করে। সো এখান থেকে লেখা যাচ্ছে এডি সমান সমান এ ও প্লাস ওডি, এটা আমি গত ক্লাসে বলেছিলাম, তাই না? এখন আপনি এ এর মান লিখবেন আর ওডি এর মান লিখবেন। এ ও এর মানটা কত? এই যে
3/2 i প্লাস হাফ অফ জে মাইনাস কে প্লাস ওডি কত স্যার আমাদের? ওডি বলতে এই যে বিয়োগ, কারণ এই দুটো সমান, ওডি আর বিয়োগ দুটোই সমান। তাহলে এখানে আছে আমাদের হাফ অফ আই মাইনাস 3/2 জে প্লাস 2 কে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আপনি ক্যালকুলেশন করলে তো বুঝবেনই। তাহলে এখানে কি করবো, যেহেতু যোগ করবো, তাহলে দেখেন এটা যোগ করলে তো আমরা একটু আগে দেখে আসছি কত আসবে, 2i আসবে। তারপরে এখান থেকে যদি এটা বিয়োগ করেন তাহলে এখানে হবে মাইনাস এর একটা জে, আর এখানে হবে একটা প্লাস এর কে হবে। আশা করি এইটুকু আপনাদের ক্লিয়ার মোটামুটি। যদি আমি কোথাও হিসাব ভুল না করি, আমি আশা করি হিসাব কোথাও আমাদের ভুল হয় নাই, তাই না? দেখেন সবাই একটু ক্যালকুলেশন করে দেখেন, আশা করি পারবেন, এটুকু সমস্যা নাই। তাহলে আমরা কিন্তু এই দুইটা বাহু পেয়ে গেলাম, এই যে এডিও পেয়ে গেলাম, আর হচ্ছে কি বলেন তো এবি বাহুটা পেয়ে গেলাম। অর্থাৎ আপনি এডি বাহু এবং হচ্ছে এবি বাহু দুইটাই পেয়ে গেছেন, এবি এবং এডি দুইটাই পেয়ে গেছেন। তাহলে এখন যদি ক্ষেত্রফলের কথা যেহেতু বলছে, তাহলে আপনি ক্ষেত্রফল বের করতে পারেন কিভাবে, এবি ক্রস এডি, এটা বের করে দিলেই তার ক্ষেত্রফলটা চলে আসবে। ক্ষেত্রফল কেমনে বের করে স্যার, কেমনে বের করি আমরা বলেন তো স্যার, কেমনে বের করব? এই যে নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় কেমনে করবেন, উপরে সহগগুলো লিখেন আই জে কে, তারপর এ বি এর সহগ, আই এর সহগ কত 1, পরটা হচ্ছে 2, পরটা হচ্ছে -3, আর এটা সহগ হচ্ছে 2 -1 1। এখন স্যার আপনি আপনার নিজের মতো করে বিস্তার করবেন। হ্যাঁ, কি করবেন স্যার, বিস্তার করবেন। ঠিক আছে, বিস্তার করার পরে এটার মান বের করে দিবেন। ঠিক আছে, কারণ আপনাকে মান বের করতে হবে, কারণ এটার বিস্তার করলে আপনি অবশ্যই কি পাবেন, একটা ভেক্টর পাবেন। সেই ভেক্টরটাকে বিস্তার করলে তার মান চলে আসবে। তাহলে এখন আপনি একটু বিস্তার করেন স্যার। আই হবে প্রথমত, তারপরে হচ্ছে এই দুইটা গুণ, তাহলে মনে হচ্ছে 2 -3, তারপরে মাইনাস জে, এবার ওর কাইট, তাহলে একক 1 1 প্লাস 3 দুগুণে 6 প্লাস কে ইন্টু, এটা কাট যাবে, তাহলে হচ্ছে -1 -4। তাহলে এখানে হচ্ছে কত, মাইনাসের একটা আই থাকে, -i -7j, আর এখানে হচ্ছে -5k। এই তো স্যার, এটা হচ্ছে আমাদের এ ক্রস বি, এটা হচ্ছে কি স্যার আমাদের এ ক্রস, সরি এ বি ক্রস এডি, এটার মান হচ্ছে এইটুকু। তাহলে এখন আমরা যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ক্ষেত্রফল বের করলে কি করা লাগে স্যার, এটার মডুলাস করা লাগবে, পরম মানটুকু লাগবে, এটার মান বের করতে হবে। মান কেমনে বের করে, এই যে রুট ওভার -1 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস -5 স্কয়ার। তাহলে এখানে হবে 1 49 25, তার মানে হচ্ছে 75 রুট ওভার 75, দ্যাট ইজ ইউর আনসার। মেবি 5√3 এরকম একটা আনসার আসতে পারে। তো এই অঙ্কটা 3 স্টার দিয়ে রাখেন, এই অঙ্কটা 3 স্টার দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 স্টার দিয়ে রাখেন, হ্যাঁ, একটা 3 স্টার রেটিংস এর অঙ্ক এটা, 3 স্টার দিয়ে রাখেন, পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষার মধ্যে এই অঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের এই ক্লাসে দুইটা অধ্যায় শেষ ছিল আমাদের ভেক্টরের, বাকি সেই দুইটা অধ্যায় আশা করি কমপ্লিট করে ফেলছি। ভেক্টর থেকে এই কয়েকটা অঙ্ক করলে ইনশাল্লাহ হয়ে যাবে, যেমন আমরা এই অধ্যায় থেকে 2-3টা করে অঙ্ক করাইছি এক অধ্যায় থেকে, সো এটা করলে হয়ে যাবে। আর বাইরে কোনো অঙ্ক মানে এই ভেক্টর পার্ট থেকে আসবে না। সো ভেক্টর থেকে যদি এই কয়েকটা অঙ্ক কেউ করেন, তার জন্য 100% কমন থাকবে পরীক্ষার মধ্যে। তো এই ছিল আজকের আলোচনা। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।